আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালই আমি বলেছিলাম, এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে, যে আমাদের ডক্টর ইউনূস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন। কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন, ওদের বিদেশমন্ত্রী, সেই সময় ডক্টর ইউনূস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন। বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক। আমি খবরও করেছিলাম। তা এখন ইরানের যে অবস্থা, সেই বিষয়ে বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না। ডক্টর ইউনূস, আপনি যাচ্ছেন কোথায়? মানে আপনার পরিকল্পনা যেটা, সেটা বাস্তবায়ন হবে না। গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ। আজকের কাগজে এইটা বেরিয়েছে, উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। কি লিখছে শুনুন। তেহরান 2 জানুয়ারি, আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান। গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ গিয়েছে 7 জনের। নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য। সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে 550-রও বেশি মানুষের। 3 বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের প্রবল সংকট। গত কয়েক মাস ধরেই ভুগছেন স্থানীয় মানুষেরা। বিদায়ী বছরের শেষ কয়েকদিনের সেই ক্ষোভই ফেটে পড়তে দেখা গিয়েছে ইরানের রাস্তায়। এখানে একটু বলে দিই, আপনাদের হয়তো মনে আছে, ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী, তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলে মাথার চুল কেটে ফেলেন। সেই অপরাধে এই মাসাহা যে আছেন, তাকে ফাঁসি দেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল। এতটাই একেবারে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না, পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে। এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে, খবর তো চেপে রাখা হয়েছিল, সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয়, ইরানও চেপে রেখে দিয়েছিল। এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে, তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে। সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে। সেখানে গুলি টুলি চললে পরে 550-রও বেশি মানুষ মারা যায়। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য। এবারে ইরানের এই 3 বছর পর ইরানের ওপর স্যাংশন রয়েছে। ভারতও ইরান থেকে এখন কম তেল নিচ্ছে, কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর, আলোচনার পর। ফলে চীন যতটুকু নিচ্ছে, বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না। এখন ডলারের প্রচন্ড সংকট। এখন ইরানের $1 কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে 1.42 মিলিয়ন আপনার রিয়াল। ভাবুন, 1.4 1,40,000 মতো রিয়াল দিলে তবে $1 পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে, 256% মুদ্রাস্ফীতি। ভাবা যায় মানুষ খাবে কি? তাই লেখা হচ্ছে এখানে, 28 ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্জ, কামরান শাহ, মারকাজি, এসপাহান, হামেদানের মতো এলাকায়। মূলত বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের থেকেই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। ডলারের নিরিখে রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে। রিয়াল
ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা, ফ্রিজে খাবার নেই, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, বাজার বাজার বন্ধ। ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ওপর। পথে নেমে বিক্ষোভকারীরা এখন একনায়কের মৃত্যু, খামেনির মৃত্যুর মতো স্লোগান তুলছে। মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট, সরকারের দিকে আঙুল তুলে কেউ কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে, একসঙ্গে তোমরা রাস্তায় বেরো, সময় এসে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে, সেটা করছে, আসলে করছে আমেরিকা। এর পেছনে জেনে রাখবেন, এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে। প্রথমে হলো পাকিস্তান, তারপর তার আগে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল, এইভাবেই লেবানন হয়েছিল, এবার গিয়ে পড়লো ইরান। দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না, তাই আমেরিকা কি করলো, আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, তোমরা ওর পেছনে লেগে পড়ো, রেজিম চেঞ্জ করতে হবে, এই আমাদের খামেনি তাকে দেশ ছাড়া করতে হবে। তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল, যে তোমরা মারো, আমরা তোমাদের সঙ্গে আছি, রাস্তায় বেরো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে লিখছেন, পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি। উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন। আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু কিনবে কে? কিনবে কে? কারণ স্যাংশন আছে, তো কোনো দেশ তো কিনতে চাইবে না। সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও। গত দুদিনে লোরদেগান, আজনা, লোরেস্তান, ফুলাদ শহর, বখতিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। বাসিজ এলাকায় আবার বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য 21 বছরের এক তরুণ। এই পরিস্থিতি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যদি শান্তিকামী বিক্ষোভকারীদের উপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায়, তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে। জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্দুকে গুলি ভরে তৈরি আছি। যদি খামেনি এক শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে খোঁচা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে। এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা, যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম, আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে, আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের। ফলে আর একটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান। আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে? দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল। মানে এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই খামেনিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। এবং ইরানের যে সাধারণ মানুষ, তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানে অর্থনীতিটার 12টা বাজিয়ে দিয়ে। কারণ স্যাংশন যদি 79 থেকে স্যাংশন চলছে, আপনি বলুন একটা দেশ শুধু তেলের উপরে বেঁচে আছে, সেই তেলটা কেনার কোনো লোক নেই, যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই, তাহলে সেই দেশটা বাঁচবে কি করে? এতদিন ভারত সাহায্য করেছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না। যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে। সবই কূটনীতির খেলা। ভারত চুপচাপ নিজের ডিসিশন নিয়ে, ভারত রাশিয়া থেকে, মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে, ইরানের থেকে করছে। যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে, তাই ইরানের থেকে তেল আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার জুগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশে মানে ইরানের জনসংখ্যা আমার ঠিক জানা নেই কত জনসংখ্যা আছে, পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো
ভারতবর্ষে নেই। তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে, বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে, আবার ব্যবসার কমিটমেন্ট রয়েছে। সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয়। ফলে ইরানের এখন $1 কিনতে গেলে খরচা হচ্ছে 1,40,000 আপনার রিয়াল। কোনো মানুষের পক্ষে কি সম্ভব? ফলে এই স্যাংশনের পেঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে। এবং খুব শিগগির দেখবেন এই পেজেশকিয়ান সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি তিনি সব সম্ভবত 7 দিনের মধ্যে খুব পালাবেন। এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। যদি দেশে থাকেন জনতার হাতে মার খেয়ে মরে যাবেন। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনূস সাহেব আপনি যাবেন কোথায়? আপনার সব রাস্তা বন্ধ। তুর্কির এখন অবস্থা খুব খারাপ। তুর্কি খাবার চেয়ে পাঠাচ্ছে, খাবার চেয়ে পাঠাচ্ছে, চিঠির পর চিঠি। খালি প্লেন পাঠিয়েছে, খাবার দাও। খালি প্লেন ফিরে গিয়েছে, ভারতবর্ষ বলেছে খাবার দেবো না। শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না, একটা পথে চলতে হবে। হয় তুমি বন্ধু হও, হয় তুমি শত্রু হও। যে শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে, আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে। তুমি শত্রুতাও করবে আবার বন্ধুত্বের হাত বাড়াবে, দুটো একসঙ্গে হবে না। ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে। আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে। বিশেষ করে এই 12ই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে, যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, কোনো মতে ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার মতো কোন রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না। মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন, ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন, কিচ্ছু না। ভোট হবে, তার গণনার দিন, ফল প্রকাশের দিন, কিচ্ছু নেই। আসলে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে। একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে। সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে। সেই জন্য মনে করিয়ে দেওয়া হয়েছে যে 71 সাল যদি সাস্টেন করতে না পারেন তাহলে 71 সালের পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। এবার দেখুন সামনের দিকে কি হয়। সবাই বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশীয় প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, দেখলেন, কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে। বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি, যা কূটনৈতিক মহলে ক্লিয়ারেন্স না বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে। এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরের সেই পুরনো কথা তুলে ধরা, যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন। কিন্তু এসব আলোচনার রেশ কাটতে না কাটতেই 2রা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না, মানে সন্ত্রাসবাদ আর বন্ধুত্ব একসাথে হতে পারে না। মজার ব্যাপার হলো তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বহুকে শেখানোর মতো। বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা, আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ। এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান। এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে 2 দিন আগে সেখানে গিয়েছিলেন। তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন, যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয়।
এরপরে জয়শঙ্কর বলেন, যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া, সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা। প্রশ্ন উঠেছে, ঠিক 2 দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না, তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন? দর্শক, কূটনীতিতে নিরাপত্তা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। 31শে ডিসেম্বর জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন, তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান, তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে। অথচ জয়শঙ্কর ঢাকায় আসলেন, তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন, এমনকি ভারতের সাথে যে দেশটির সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক, সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে, তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তার একটা বড় কারণ, তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার খড়গে দলটির তৎপরতাও নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটোই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি, সেই বার্তাই দিয়ে গেলেন জয়শঙ্কর। বিবিসি বাংলার এক খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, এই যে অধ্যাপক ইউনূসকে জয়শঙ্কর এড়িয়ে গেলেন, তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এই এড়িয়ে যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ। ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জয়শঙ্করের এই সফরকে কেবল একটি ভালো জেস্টার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না। কিন্তু কূটনীতিতে প্রতিটি পদক্ষেপই কোনো না কোনো অর্থ বহন করে। পররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক না কেন, ভাগের মা গঙ্গা পায় না, এই প্রবাদটির মতো ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না। জয়শঙ্কর ইউনূসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবিদার। দর্শক, বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর 2রা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল, গত 16 মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত। জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে। তিনি বলেছেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। দর্শক, জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তার সংকট নিয়ে। যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয়, সামগ্রিকভাবে তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন। সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো, কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ করছে। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। 2রা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আগামী 31শে মে পর্যন্ত প্রতি 10 দিন অন্তর এই কার্যক্রম চলবে।
আবার বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদী আছে, কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি। জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল, নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি বার্তা দিলেন? জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও একটি বার্তা দিচ্ছেন। ভারত অভিযোগ করছে যে গত 16 মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে। ভারতের নীতি নির্ধারকদের ধারণা, গত 16 মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারলিনেস বা সুপ্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না। বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে 2রা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা। তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার। যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে। এটি হলো সেই ঝি বউ থিওরি। পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে। তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না। জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজাসাপটাভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলে মনে করা হতো, কিন্তু তিনি মাত্র 2 দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। অধ্যাপক ইউনূসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক। বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল লেজিটিমেসি দিল, যা গত 1.5 দশকে তারা পায়নি। 2018 সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে। উদ্দেশ্য ছিল নয়া দিল্লির মনোভাব পরিবর্তন করা, কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে। একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করে তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই। তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকেই। দর্শক, জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি, কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ 2টি লাইনও বেশ অর্থবহ। তিনি বলেছেন, ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তরণ জোয়ার, মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে। জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো তার মাধ্যমে অনেক কিছু সেটেল হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র 4 ঘন্টা, কিন্তু এটি যে 400 কিলোমিটার বেগে কাজ করেছে সেটির ইঙ্গিতও পাওয়া যায়। জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। তিনি জানান 2025 সালের মাঝামাঝি সময় ভারতের কূটনীতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয়। অনেকের প্রশ্ন, জয়শঙ্কর ঢাকা ছাড়ার পর তিনি কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো? দর্শক, এস জয়শঙ্করের সফর বলছে ভারত এখন ওয়েস্ট অ্যান্ড ওয়াস্ট নীতিতে বিশ্বাসী, আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো। জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন। এখন শেখার পালা কার, সেটাই দেখার বিষয়। এখন এ পর্যন্ত।